ইস্তাম্বুলের এই রাজকীয় প্রাসাদের নিস্তব্ধতার মধ্যে হৃদয়ার সেই হৃদস্পন্দনের শব্দটাই যেন সবচেয়ে জোরে শোনা যাচ্ছিল। একটা শব্দ যা হয়তো এই শহরের আর এক নতুন গল্পের শুরু। তখন আবারও পেছন থেকে সে ভয়ঙ্কর গর্জন ভেসে আসলো। Who the hell are you? And how dare you to touch my things? কণ্ঠটা যেন পুরো বাতাস কাঁপিয়ে দিল। শব্দটা শুনে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। রক্ত যেন মুহূর্তে জমে গেল তার শরীরে। হৃদয়া খেয়াল করলো তার হাতে থাকা ফটো ফ্রেমেরটা নিচে পড়ে আছে। খেয়াল আসতেই আবার কেঁপে উঠল। ধীরে ধীরে পেছনে ফিরল, আর সে ঘুরতেই চোখ আটকে গেল এক দৃশ্যে যা তার নিঃশ্বাস বন্ধ করে দিল। দরজার পাশে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুটের ওপরে লম্বা সুঠাম দেহযুক্ত পুরুষ। উজ্জ্বল তার গায়ের রং, যেন সূর্যের আলো তার গায়ে পড়ে ম্লান হয়ে যায়। পরনে একদম ফিটিং ব্র্যান্ডেড সাদা শার্ট, হাতার গোটানো ভাঁজ থেমে আছে কোনোই পর্যন্ত। হাতে উকি মারছে গাঢ় কালো ট্যাটু, আর শার্টের উপরে 2 বোতাম খোলা, আর সেই ফাঁক দিয়ে উকি দিচ্ছে এক গাঢ় ট্যাটুর রেখা। তার শরীরের গঠন এত নিখুঁত, এত তীক্ষ্ণ, যেন প্রতিটি পেশি কথায় কথায় গর্ব করে নিজের অস্তিত্বে জানান দিচ্ছে। 6 প্যাকের ছায়া পর্যন্ত বোঝা যায় এমন একজন যে নিজেকে শুধু রক্ষা করে না, বরং নিয়ন্ত্রণ করে। শার্টের উপর দিয়ে বোঝা যায় এই পুরুষ শরীরের যত্নে এক শিল্পী। এক হাতে ঝুলছে কালো স্যুটকোট, অন্য হাতটা পকেটে রাখা। কালো চুলগুলো ব্যাকব্রাশ করা, সামান্য চুল ঝুঁকে আছে সামনে, যেন বাতাসের দিকও তার অনুমতি ছাড়া বদলাতে সাহস পায় না। ধারালো চোয়াল, তীক্ষ্ণ নাক, তামাটে গোলাপি তার শক্ত ওষ্ঠ, আর ভ্রুতে হালকা সিলভার রঙের পিয়ার্সিং যা আলো পড়লে কেমন ঝিকমিক করে ওঠে। ওটা ছোট, কিন্তু তার পুরো উপস্থিতিটাকে করে তুলেছে আরো বিপজ্জনক, আরো আকর্ষণীয়। পড়ে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে গ্রিক গডের অন্য রূপ। সবচেয়ে ভয়ঙ্কর আর একই সঙ্গে মুগ্ধকর জিনিসটা হলো সেই অদ্ভুত নীলাভ চোখের মণি, যার দৃষ্টি হৃদয়ার দিকে পড়তেই তার শরীর কেঁপে উঠল নিঃশব্দে। সে চোখের ভেতর যেন ছিল ঠান্ডা আগুন, একদিকে রাগ, অন্যদিকে অব্যক্ত আকর্ষণ, যা হৃদয়ার বুকের ধুকপুকানি আরও বাড়িয়ে দিল। হৃদয়া চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছিল তার দৃষ্টি যেন আটকে গেছে এক অজানা বিপজ্জনক চুম্বকে। হৃদয়া তাকিয়ে আছে নিঃশব্দে, তার ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠে কোনো শব্দ নেই। সে চোখের দৃষ্টি যেন সরাসরি তার চোখের ভেতর ঢুকে পড়েছে, ঠান্ডা হিসেবেই, অথচ অদ্ভুতভাবে টান টান। ঠিক তখনই পুরুষটির পাশে দাঁড়ানো এক তুর্কি সুন্দরীকে হৃদয়া লক্ষ্য করল। তার গায়ে লাল রঙের ফিটেড পোশাক, হাঁটুর নিচ পর্যন্ত নামা সৌন্দর্যে নিঃসন্দেহে চমকপ্রদ, কিন্তু তবুও হৃদয়ার সৌন্দর্যের সামনে যেন ম্লান হয়ে যায়। তার মুখে আত্মবিশ্বাস, কিন্তু তার চোখে বোঝা যাচ্ছিল সেই পুরুষটির পাশে দাঁড়াতে অভ্যস্ত। হৃদয়ার খেয়াল আসলো এটা তো সেই ফটো ফ্রেমের জুটি। পুরুষটি এক পা করে এগিয়ে আসছে, তার জুতোর ভারী শব্দে মেঝের কার্পেট কেঁপে উঠছে, আর প্রতিটি পায়ের শব্দ যেন হৃদয়ার বুকের ভেতর ধুকপুকানির সঙ্গে মিলেমিশে এক অদ্ভুত ছন্দ তৈরি করছে। তার কাঁধের মাংসপেশি টান টান, চোখের দৃষ্টি ভয়ঙ্কর স্থির। হৃদয়া বুঝে উঠতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি অন্য কিছু। শুধু বুকটা কেমন ভার হয়ে আছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরুষটির দৃষ্টি তখন নিচে মেঝেতে পড়ে থাকা ভাঙা ফটো ফ্রেমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মার্বেলের মেঝে থেকে মাথা তুলল সরাসরি হৃদয়ার দিকে। এতক্ষণে ঠিক করে পুরুষটি হৃদয়ার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে উঠল, যেন সময় থেমে গেল। কিন্তু পর মুহূর্তে নীলাভসীর চোখ দুটোতে হঠাৎ করে রাগের আগুন জ্বলে উঠল, আর তার ঠোঁটের কোণে শক্ত হয়ে গেল। গম্ভীর কণ্ঠে সে গর্জে উঠল। Who are you? সেই গলা যেন পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। হৃদয়ার বুকের ভেতর কাঁপন ধরল, তার চোখের পাতা থরথর করে উঠল। সে কিছু বলতে চাইলেও গলা দিয়ে আওয়াজ বের হলো না। পুরুষটি তখন আরও কাছে এগিয়ে এলো। তার গায়ের দামি পারফিউম আর হালকা ধোয়ার ঘ্রাণ হৃদয়ার রঞ্জে রঞ্জে মিশে গেল। অজান্তেই হৃদয়া গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তেই। কিন্তু ঠিক তখনই সেই ঠান্ডা অথচ ভয়ঙ্কর গর্জন
আবার তার কানে বাজলো। I said, what the hell are you? হৃদয়া চোখ বন্ধ করে রেখেই যেন নিজেকে প্রশ্ন করলো, সে এত দুর্বল হয়ে কেন পড়ছে? এই মানুষটার সামনে সে কাঁপছে কেন? সে তো এমন নয়, সে তো এতটাও দুর্বল না। তবুও সাহস জোগাড় করে ধীরে ধীরে চোখ খুলল। বড় বড় ডাগর চোখ দুটো সরাসরি তুলে তাকালো সেই পুরুষটির দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিশে গেল, এক পলক, অথচ যেন এক অনন্তকাল। তারপর শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমি রিদিয়ার রুবিনা শেখ। পুরুষটি চমকে উঠল, ভ্রু সামান্য কুঁচকে গেল। অবাক হয়ে গেল, এই কেউ প্রথম তার চোখে চোখ রেখে জবাব দিল। সাহস কি করে হলো এইটুকু মেয়ের? যা ভাবতেই পুরুষটির হাতের মুঠো শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে পুরুষটি বলে উঠল, How dare you? এই রুমে ঢোকার সাহস কি করে হলো? হৃদয় দুহাত সামনে গুজে চোখে চোখ রেখেই সোজা জবাব দিল। চোখে এক বিন্দু ভয় নেই, বরং একরকম জেদ। ভুল করে অজান্তেই ঢুকেছি। এর মধ্যেই পুরুষটির পাশে দাঁড়ানো যেই সুন্দরী তুর্কি মেয়েটা ছিল, সে এগিয়ে এসে পুরুষটির হাত ধরে কণ্ঠে মিষ্টতা নিয়ে বলে উঠল, কায়ান ওয়েট, রাগ দেখিও না। আই থিঙ্ক ও সত্যি ভুল করে ঢুকে পড়েছে। নামটা হৃদিয়ার কানে যেতেই চমকে উঠল। কায়ান, কায়ান! মাথার ভিতর ঝড় উঠল। তার মানে ইনি কায়ার দেমিন আরসলান। এই সেই কায়ার দেমিন আরসলান। সে অনেক শুনেছে এনার কথা, খুশবু আর ভালো দিদার কাছ থেকে। ভাবতেই আবার তার হাত পা হিমশীতল হয়ে যাচ্ছে। এবার হৃদিয়া কি করবে? কিন্তু কায়ান অবাক হয়ে যাচ্ছে এইটুকু মেয়ের সাহস দেখে। কিভাবে তার চোখে চোখ রেখে জবাব দিচ্ছে? কে এই মেয়ে যার এত সাহস? তার সামনে বিনা দ্বিধায় উত্তর দিচ্ছে। কায়ান তার হাতের স্যুটটা ছুঁড়ে ফেলে তুর্কি মেয়েটার হাত থেকে হাত ছাড়িয়ে নিল। তার রাগ যেন শিরায় শিরায় ফুটে উঠল। একটু এগিয়ে আবারও বলে উঠল, আমার রুমের জিনিস টাচ করার সাহস থেকে পেলে? এদিকে রিদিয়া ভাবছে সে কি ভুল জায়গায় দুঃসাহস দেখিয়ে ফেলেছে। না না না, তাকে দুর্বল হলে চলবে না। তাই সে বুকে সাহসের ভর নিয়ে অনেক কষ্টে জবাব দিল, সবাই যেখানে থেকে সাহস পায় আমিও সেখান থেকে পেয়েছি। আমি ভেবেছি এটা আমার রুম, তাই চলে এসেছি। কায়ানের রাগ চরম মাত্রায় পৌঁছে যাচ্ছে। কিভাবে মুখে মুখে জবাব দিচ্ছে। আবারও গর্জে বলে উঠল, What your room mean? আমি এই মেনশনে আজ প্রথম, তাই চিনতে পারিনি। আমি বাংলাদেশে থেকে এসেছি। আমাকে ভালো দিদান বলেছে সেকেন্ড রুমে যেতে, তাই আমি ভুল করে এই রুমে চলে এসেছি। কায়ানের মাথায় আসলো তখন তার মাম্মার বাংলাদেশ থেকে রিলেটিভ আসার কথা ছিল। এই মেয়ে কি তাদের মধ্যেই একজন? ইচ্ছে তো করছে এই মেয়েকে হাত ধরে এই মেনশন থেকে বের করে দিতে, কিন্তু সে তার মাম্মাকে খুব ভালোবাসে আর তার মাম্মাকে সে কষ্ট দিতে চায় না। ঠিক তখনই কায়ানের নজর পড়ল হৃদয়া হাঁটু গেড়ে ভাঙা কাজগুলো করছে। তার কোমল আঙুলের ডগায় কাচের টুকরো, তবুও থামছে না। কায়ানের চোয়াল শক্ত হয়ে উঠল, গলা ভারী হয়ে গেল। Get out. হৃদয়া কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি এটা পরিষ্কার করে বলে যাচ্ছি। I said get out. Leave right now. কায়ানের গর্জনে হৃদয়ার এক মুহূর্ত বসে থাকলো না। মনে ভয় হচ্ছিল আর রাগ হচ্ছিল। এরকম মানুষও হয়, এত দেমক কেন? এই ভেবে সে চলে যেতে লাগলো। কিন্তু পেছন থেকে সেই পুরুষের এই গম্ভীর কণ্ঠটা আবারও ভেসে আসলো। Wait. হৃদয়ার পা থমকে গেল কণ্ঠটা কানে আসতেই। কারণ তখন পেছন থেকে এই গম্ভীর কণ্ঠে বলে উঠল, Don't enter my room again. Don't enter my room again. And I warn you. তখন হৃদয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দাঁত কিরমির করে চোখ মুখ কুচকে বলে উঠল, কোনো ইচ্ছাও নেই। কখনো কাউকে দেখেছেন অ্যানাকোন্ডার বাসায় নিজে থেকে পা বাড়াতে? হৃদয়ার এক সেকেন্ডও দাঁড়ালো না। পেছন থেকে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে আসলো। Hey girl. What the? কিন্তু হৃদয়ার এক সেকেন্ডও দাঁড়ালো না, না তো সে পেছনে তাকালো। এদিকে কায়ানের রুম থেকে মেয়েটা হৃদয়ার কথা শুনে হেসে উঠল। কিন্তু কায়ানের চোখে জ্বলছে আগুন, রাগে দাঁতমুখ কিরমির করে উঠছে। এইটুকু মেয়ের সাহস কি করে হলো তার সঙ্গে এইভাবে কথা বলার? কিন্তু মেয়েটা কায়ানের রাগ দেখে বুঝতে পারলো সে ভীষণ রেগে আছে। তাই সে সামনে এসে বলল, বেবি কুল ডাউন। বাচ্চা মেয়ে, তাই হয়তো না বুঝে বলেছে। ও হয়তো জানে না ও কার সামনে দাঁড়ানো ছিল। তুমি প্লিজ আর রাগ দেখিও না। কিন্তু কায়ান হৃদয়ার যাওয়ার দিকে তাকিয়ে বলে উঠল, How dare she? সাহস কি করে হলো এটুকু মেয়ের? ও জানে ও কার সামনে দাঁড়িয়ে কথা বলছে? কিন্তু মেয়েটা কে? মাম্মার রিলেটিভ বেব। আচ্ছা, আন্টির সেই বাংলাদেশি রিলেটিভ। হ্যাঁ। শি ইজ ভেরি বিউটিফুল বাই দ্য ওয়ে।
কথাটা শুনতেই কায়ন ঢোক গিলে বলে উঠল, হোয়াট? ওই 5 মেয়ে যদি সুন্দর হয় তাহলে পৃথিবীর সবাই বিউটিফুল হবে লাইলা। লায়লার যেন কথাটা শুনে ভালোই লাগলো যে কায়নের চোখে মেয়েটা অসুন্দর, কিন্তু সে মনে মনে ভাবছে মেয়েটা সত্যিই সুন্দর। কায়ন কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের রাগে অদ্ভুতভাবে ভার হয়ে উঠছে। আর মেঝেতে পড়ে থাকা ভাঙা ফটো ফ্রেমটার কাচের টুকরোগুলোই প্রতিফলিত হচ্ছে তার নিজেরই রাগ। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। নিঃশ্বাসটা যেন বুক ছিঁড়ে বেরিয়ে এলো। একটু পর মাথা নিচু করে গম্ভীর মুখে লায়লার দিকে তাকিয়ে অল্প ক্লান্ত, অল্প পরাজিত গলায় বলে উঠল, বেবি, আজকে আমার আর মুড নেই বাইরে ডিনার করার। আমি আমি হ্যাভেন ক্লাব যেতে চাই, প্লিজ। কায়রের গলায় সেই মুহূর্তে কোনো আগ্রাসন ছিল না, ছিল কেবল ক্লান্তি, ছিল এক চাবাদমে রাখা রাগ। লায়লা তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখের তীক্ষ্ণ আগুনের নিচে লুকানো সেই শূন্যতাটা সে যেন বুঝতে পারছে। মৃদু হাসি মুখে এগিয়ে এসে তার বুকের উপর হাত লাগলো। ইটস ওকে বেবি, আমরা না হয় কালকে চলে যাব। তুমি আগে মাইন্ডটা ফ্রেশ করো, ঠিক আছে? কায়ান তখন এক নিঃশব্দ কৃতজ্ঞতায় নিঃশ্বাস ফেলল। চোখের কোণ একটু নরম হলো, ঠোঁটের কোণায় সামান্য নাড়াচাড়া। থ্যাংক ইউ, লাইলার জন্য তুমি এত ভালোবাসি। লায়লা হাসলো, মিষ্টি হাসি। বেড়ে যেতে যেতে দরজার দিকে দাঁড়িয়ে ফিরে বলল, লাভ ইউ টু বেবি। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। স্যান্ডেলিয়ারের আলো মৃদু কাঁপছে। বাইরে বসফরাসের হাওয়ায় পর্দা দুলছে। আর কায়ান দাঁড়িয়ে আছে ভাঙা ফটো ফ্রেমটার সামনে। ভাঙা কাচের টুকরোয় তার নিজের প্রতিচ্ছবি যেন বিকৃত হয়ে গেছে। চোখে রাগ, হতাশা আর এক অজানা অস্থিরতা মিলেমিশে একাকার। হঠাৎ সে তীব্র রাগে ফটো ফ্রেমটার দিকে তাকালো। জল শক্ত, শিরাগুলো ফুলে উঠেছে, বুকটা ওঠানামা করছে দ্রুত। তারপর দরজার দিকে ঘুরে ডেকে উঠল নিজের পার্সোনাল স্টাফকে। রাগে ভরা তীক্ষ্ণ কণ্ঠে ছিল সেই চিৎকার। অ্যালেক্স! তার কণ্ঠে সে ডাক শুনে পুরো মেনশনটা কেঁপে উঠল। গভীর, ভারী, আদেশময় গলা, যে গলায় কেউ কখনো না বলতে সাহস করে না। অন্যদিকে জারিয়া আর মাহিয়া দূর থেকে তাকিয়ে দেখছিল জিনিয়া কারো সঙ্গে তর্কাতর্কি করছে। তাদের অবাক লাগলো, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে আরো দুটো লোক। একজন পুরো আধা উলঙ্গ, আর তার পাশেই দাঁড়িয়ে থাকা আর একজন ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি নিয়ে সেই দৃশ্য দেখছে। দূর থেকেই মাহিয়া আর জারিয়া দুজনের মুখ হা হয়ে গেল। দুজনেই কৌতূহল চেপে রাখতে না পেরে পায়ের শব্দ না করেই ধীরে ধীরে এগিয়ে গেল ওদের দিকে। আর কাছে আসতেই শোনা গেল আধা উলঙ্গ লোকটার গম্ভীর গর্জন। এই কালো পরি, আমার তোমাকে দেখেই বাড়ির কাজের লোক মনে হলো। জিনিয়া একটু থতমত খেয়ে চোখ পিটপিট করতে লাগলো। মুখে এক চিলতে ভ্যাবাচাকা ভাব, কিন্তু ভেতরে ভেতরে অবিশ্বাসে ভরে উঠছে। এই লোকটা এত রেগে যাচ্ছে কেন? পাশের আর একজন আবার হাসছে কেন? ইংলিশও বলছে। তাহলে কি ভুল ভাবছে সে? সে একটু চিবিয়ে হেসে মিষ্টি গলায় বলে উঠল, তার মানে আপনি বাড়ির কাজের লোক না? তাহলে আমারই ভুল হয়েছে। আসলে আপনার হাতে বাটি নেই তো, তার জন্য আমি বুঝতে পারিনি যে আপনার এখানে ভিক্ষা করতে এসেছেন। আমি শুধু শুধু এই বাসার লোকগুলোকে বাজে কথা বললাম আপনার জন্য। এই কথা শুনে আইদিনের হাসি হঠাৎ ফেটে পড়ল, একদম পেট ধরা হাসি। গালে টান পড়ে গেছে হাসতে হাসতে, কিন্তু এমিরের মুখ রাগে জ্বলছে আগুনের মতো। জল শক্ত হয়ে আছে, চোখ লালচে হয়ে উঠেছে। সে ধমকে দাঁড়িয়ে একদম গর্জে উঠল। কি বললে? তার কণ্ঠে এমন একটা গর্জন যে জারিয়া মাহিয়া দুজনেই চমকে উঠল। এদিকে মাহিয়া দৌড়ে এসে জিনিয়ার হাত ধরে টান দিয়ে বলল, কি হয়েছে রে? এখানে আবার কিসের ঝামেলা পাকালি? জিনিয়া চোখ উল্টে একদম অবলীলায় বলে ফেলল, আরে মাহি আপু, কিচ্ছু হয়নি। আমি ভাবলাম এই লোকটা হয়তো এই বাসার কাজের লোক, তাই নিজের স্কার্ফটা দিতে এসেছিলাম। দেখো না কেমন হাফ ল্যাংটা হয়ে আছে। এই কথা শুনে জারিয়া আর মাহিয়া একসাথে হেসে উঠল। এমন হাসি যে চারপাশের পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। কিন্তু এমির আর আইদিন বুঝতে পারছে না এই ল্যাংটা মানে কি জিনিস। তাই দুজনেই একে অপরের মুখের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। এমির ভ্রুকুচকে একগাল অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করলো, এই কালো পরি, তুমি আবার আমাকে কি বললে? এই ল্যাংটাটা কি আবার? জিনিয়া নিজের হাসি সামলাতে না পেরে মাহিয়ার কাঁধে হেলে পড়ল। তারপর হেসে বলল, মাহি আপু, এরা ল্যাংটা মানে জানে না, হি হি হি। জারিয়া তাড়াতাড়ি গলা খাঁকড়ি দিয়ে জিনিয়ার হাত ধরে টেনে সরিয়ে নিল।
মুখে এক চিলতে লজ্জা আর অসহায় হাসি। এই জিনি, কি হচ্ছে রে কি? চল ভিতরে চল। তারপর সে এমিরের দিকে ফিরে বিনীত স্বরে বলল, ওর তরফ থেকে আমি দুঃখিত। আসলে ওই একটু এরকমই, কিছু না বুঝে বলে ফেলে। এমিরের চোখে সেই মুহূর্তে যেন এক ঝলক আগ্রহের আলো ঝলসে উঠল। এই কালো পরীটা যতই বেপরোয়া হোক, পাশে দাঁড়ানো সবুজ পরীটা যেন অনেক শান্ত, সুন্দর আর ভদ্র। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে কিছু বলতে যাবে, কিন্তু হঠাৎ মাহিয়া কথা কেটে দিল। মুখে একদম গম্ভীর ভাব এনে বলল, জারি আপু, জিনি তো ঠিকই বলছে। হাফ ল্যাংটাকে হাফ ল্যাংটা বললে নাকি ফুল ল্যাংটা বলবে? তারপর সে চোখ সরু করে তাকালো আইদিনের দিকে। মুখে বিরক্তি, চোখে তীব্র দাঁত ছিল। এ দেশের মানুষ বলে কি এরকম নাকি? একজন দামি জামা কাপড় পরে খাটাসের মতো দাঁড়িয়ে আছে, আর তার সামনে একজন অসহায় মানুষ বিনা কাপড় রয়েছে, একটু সাহায্যও করতে পারে না। আইদিনের মুখ শুকিয়ে গেল সঙ্গে সঙ্গেই। খাটাস আবার কি জিনিস? সে একবার এমিরের দিকে তাকিয়ে আবার মাহিয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এই মেয়ে কি তাকে গালি দিল নাকি প্রশংসা। এমির এখন পুরোই গর্জে উঠছে রাগে। ব্রুকুচকে মাথার চুল চেপে ধরল, দাঁত কিরমির করতে করতে একদম চেঁচিয়ে বলল, এই, আমি কোনো অসহায় মানুষ না। না তো আমি ভিখারি, না তো কাজের লোক, না তো তোমাদের এই হাফ ল্যাংটা। জারিয়ার সঙ্গে সঙ্গে মুখ চেপে হেসে ফেলল। মাহিয়া পেছন ফিরে হাসি লুকাতে চেষ্টা করছে, আর জিনিয়া তো পেট ধরে হাসছে। তার গলায় আটকানো ক্ষোভ, চোখে আগুন জ্বলছে যেন। এবার আইদিন দ্রুত সামনে এগিয়ে এসে এমিরের হাত দিয়ে সরিয়ে দিল। তারপর গম্ভীর মুখে মাহিয়ার সামনে এসে বলল, এই মেয়ে, একটু আগে তুমি আমাকে কি একটা বললে? খাটাস না গাটাস, ওটার মানে কি? দুজনের এই কাণ্ড দেখে মাহিয়ার জিনিয়া পেটে হাত দিয়ে হাসছে। তাদের হাসি থামছেই না। জারিয়া পাশে দাঁড়িয়ে লজ্জায় মুখ ঢেকে রেখেছে, কান পর্যন্ত লাল হয়ে গেছে তার। সে একদিকে যেতে পারছে না, অন্যদিকে দাঁড়াতেও পারছে না। কিন্তু তখন এমনি চোখ মেরে জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এই যে সবুজ পরি, তুমি অনেক ভালো। এইসব মানেগুলো একটু বলবে? তার কথা শুনে জারিয়ার গলা শুকিয়ে গেল। মুখে থেকে কোনো শব্দই বের হলো না। কিন্তু জিনিয়ার সঙ্গে সঙ্গে সামনে চলে এসে কাপা গলায় রেগে বলল, এই বদমাস বজ্জাত, আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো একদম বজ্জাত। আমার আপুকে চোখ মারিস, মারবো তোকে বুড়িগঙ্গায় পাঠিয়ে দেব। আর পরি পরি কি করছিস শালা 420? দাঁড়া, এইবারে মালিকদের দিয়ে তোকে এমন ঠ্যাঙ্গানি খাওয়াই না, না আমি শুনবি না। এমির হকচকিয়ে গেল। বজ্জাত সেটার মানেও বুঝতে পারছে না। তার মুখে একরকম হা করে তাকিয়ে থাকা ভাব। আইদিনের দিকেও রাগে ফুটছে, কিন্তু এখন ওর মাথায় ঘুরে যাচ্ছে পুরোপুরি। আইদিন এবার গম্ভীরভাবে মাহিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, আগে বলো এই খাটাস মানে কি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাহিয়া ভেতরে ভেতরে হাসি চেপে রেখে চোখের কোণ দিয়ে তাকিয়ে মিষ্টি গলায় বলল, আসলে খাটাস মানে খুব সুন্দর সুপুরুষ, সুদর্শন পুরুষ, ঠিক আমাদের দেশের অ্যাডলফ খানের মতো। আইদিনের মুখে তখন উজ্জ্বল হাসি ফুটে উঠল। সে বুক টান টান করে দাঁড়ালো। টি শার্টের গলা ঠিক করতে করতে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ও দ্যাট মেন তোমার চোখে আমি সুন্দর, তাই তো? মাহিয়া মুচকি এসে বলল, জি, একদম আমাদের দেশের অ্যাডলফ খানের মতো। আইদিন কৌতূহল নিয়ে বলল, বাই দ্য ওয়ে, এই আজফ খানকে? আমাদের দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। সময় হলে সোশ্যাল মিডিয়াতে চেক করে নেবেন। ইয়েস শিওর। মাহিয়ার উত্তর শুনে জারিয়া হালকা লজ্জা পেয়ে হাসি চেপে ফেলল। চোখ নামিয়ে ফেলল টেবিলের দিকে, মুখে লজ্জার ছায়া। ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো এক আওয়াজ। কি হচ্ছে এখানে? সবাই একসাথে সেই কণ্ঠের দিকে ঘুরে তাকালো। দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকা মানুষটা যেন হঠাৎ করেই ঘরের আলোটা নিজের দিকে টেনে নিল। একজন লম্বা সুঠামদেহী পুরুষ, প্রায় 6 ফুট 3 ইঞ্চি, যার প্রতিটা পেশি যেন শৃঙ্খলা দিয়ে খোদাই করা। কালো স্যুটের নিচে থাকা বুকের গঠনটা এমনভাবে টান টান যেন সে মানুষ নয়, কোনো সামরিক অস্ত্র, যাকে ভুলে তৈরি করেছিল আল্লাহ তাআলা নিজেই। কালো লেদার জ্যাকেটের ভেতরে গাঢ় ধূসর টি শার্ট, মাথায় কালো টুপিটা অল্প ঝুঁকে আছে চোখের উপর, ফলে তার ধূসর চোখ দুটো আরো ভয়ঙ্কর আর রহস্যময় দেখাচ্ছে। উত্তল মেরুর নিস্তব্ধতা আর মৃত্যুর হুমকি, চোখের কোণে ছোট্ট একটা কাটা দাগ।
যা তাকে আরো ভয়ঙ্করভাবে পুরুষালী করে তুলেছে। মুখের চোয়াল ধারালো আর ঠোঁটের কোনায় এক টুকরো কৌতূহল। এই ব্যক্তির নাম নিকোলাই রুশো, কায়ানদেমের আর্সলানের পার্সোনাল বডিগার্ড। কিন্তু সবাই জানে সে শুধু বডিগার্ড নয়, সে তার ছায়া, তার বর্ম আর তার সবচেয়ে কাছের মানুষ, কায়ানের বেস্ট ফ্রেন্ড। কায়ান, নিকোলাই আর আইদিন হলো 3 বেস্ট ফ্রেন্ড। নিকোলাই এবার গম্ভীরভাবে চারপাশে তাকালো। তার জুতোর ভারী শব্দে মেঝে কেঁপে উঠল। প্রতিটি পদক্ষেপে যেন সতর্কতার ঘণ্টার ধ্বনি। চোখ না চাইতেও চলে গেল খেরওয়ালা সবুজ চুড়িদার পরা জারিয়ার দিকে। আর ঠিক সেই মুহূর্তেই থমকে গেল নিকোলাই। তার ধূসর চোখ যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল জারিয়ার উপর। জারিয়ার লম্বা খোলা চুলগুলো কাঁধ ছুঁয়ে বাতাসে নরমভাবে দুলছে। আলো পড়ে যেন তার চুলের প্রান্তে এক সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। নিকের দৃষ্টি ঠিক সেখানেই আটকে গেল। কোনো শব্দ নেই, কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া নেই, শুধু এক নীরব বিস্ময়। ধীরে ধীরে তার চোখ নামতে নামতে গিয়ে থামল জারিয়ার মুখে। সে শান্ত, ভদ্র অথচ লাজুক মুখ। তার ঠোঁটের কোণে হালকা কম্পন, চোখে মিশ্র এক বিভ্রান্তি আর কৌতূহল। নিক যেন বুঝতেই পারছে না, এত যুদ্ধ, এত বন্দুক, রক্তের জীবনে হঠাৎ করে এমন কোমল এক মুখ কেন তার ভেতরে ঝড় তুলছে। চোখ ধীরে ধীরে নেমে গেল জারিয়ার হাতে, আর সেখানে তার অনামিকা আঙুলে ঝিলিক দিচ্ছে এক সূক্ষ্ম হীরের আংটি। বাতাসে আলো পড়তেই আংটির গায়ে ছড়িয়ে পড়ল এক নরম তীক্ষ্ণ ঝলক, যেন তার চোখের সামনে হঠাৎই কোনো সত্যি স্পষ্ট হয়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে বুকের ভেতরটা চিন করে উঠল এক অদ্ভুত কাঁপন, এক অনির্বচনীয় ব্যথা, যেন হঠাৎ বুকের গভীরে বিঁধে গেল। চোখের দৃষ্টি কেমন যেন নিস্তেজ হয়ে গেল। ঠোঁটের কোণে জমে উঠল এক চাপা রাগ, অজানা যন্ত্রণা। সবকিছু ডুবিয়ে সে একবার এমির আর আইদিনের দিকে তাকালো, তারপর মাহিয়া জিনিয়ার দিকে চোখ রাখতেই পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টি এত তীক্ষ্ণ যেন কারো মুখে কিছু পড়ে থাকলেও সেই চোখে ধরা পড়ে যাবে। না চাইতেও এক মুহূর্তের জন্য নিকোলাই ঠোঁটের কোণে এক টুকরো হাসি নিয়ে আইদিন আর এমিরের দিকে তাকিয়ে বলল, তার গম্ভীর ভারী অ্যাকসেন্টে মোড়ানো ইংরেজি কণ্ঠে, Looks like you two idiots got some problem again and step into it. নিকোলাইকে দেখতেই এমিরের আইদিনের যেন একটু তলে ভারী পেল, কারণ তারা দুজনের সুঠাম দেওয়ালা পুরুষ হলে কি হবে, এই সামনে 2 পরীর সঙ্গে পেরে উঠছিল না। এমির সঙ্গে সঙ্গে নিকোলাইয়ের কাছে গিয়ে ধীমে গলায় বলল, বাকিগুলো জানি না, আনফর্চুনেটলি দ্য গ্রিন অন নজর কেড়েছে আমার। এমির কথাটা শোনা মাত্রই মাথা চুলকে বলে উঠল। নিকোলাই এবার এমিরের দিকে ঘুরে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে বলল, ফার্স্ট তো তুই তোর লেয়ার উপরে উঠাই রেট। এদিকে নিকোলাইয়ের উপস্থিতি দেখে মাহিয়া, জারিয়া ও জিনিয়া 3 জনই ভয়ে চুপ হয়ে গেছিল, কিছু বলছিল না। জারিয়া উপলক্ষ করছিল নিকোলাইয়ের নজর, তাই সে মাথা নিচু করে আছে। লজ্জায় আর ভয়ে সে এখন শুধু এখান থেকে বেরিয়ে যেতে চায়। তাই জিনিয়ার মাহিয়ার হাত টেনে বলল, চল না এখান থেকে, শুধু শুধু ঝামেলা করছিস। আমার মনে হয় না যে ওরা কোনো অসহায় লোক, দেখে বুঝিস না, না তো কোনো কাজের লোক, হয়তো এ বাড়ির কেউ হবে। এবার চল, ঝামেলা করিস না। জারিয়ার কথা শুনে জিনিয়া আবারও একবার ব্রুকুচকে এমিরের দিকে ভালো করে তাকালো। তখন সে অবাক হয়ে গেল, কারণ এমিরের কোমরে উকি মারছে ক্যালভিন ক্লাইন বক্সারের বর্ডার। তখন জিনিয়াও এখান থেকে যেতে উঠতে ব্যস্ত হয়ে গেল। মাহি আপু, জারি আপু হয়তো ঠিকই বলেছে, চলো এখান থেকে। 3 জনে যেতেই লাগলো। তখন পেছন থেকে আইদিন বলে উঠল মাহির উদ্দেশ্যে, ব্লু সুন্দরী, ওই হ্যান্ডসাম বয়ের নামটা যেন কি বলেছিলে? কথাটা শুনতেই 3 জনে দাঁড়িয়ে পড়ে মুচকি মুচকি হাসতে লাগলো। তারপর মাহি ঘুরে হাসতে হাসতে বলল, অ্যাডলফ খানের মতো। তারা আর দাঁড়ালো না, চলে গেল মেনশনের উদ্দেশ্যে। এদিকে এই 3 পুরুষ তাকিয়ে আছে তাদের দিকে। নিকোলাই বলে উঠল, বাই দ্য ওয়ে, এনারা কারা? আইদিন এবার ওর যাওয়ার দিকে তাকিয়ে উত্তর দিল, বাংলাদেশের সুন্দরীরা আর আন্টির রিলেটিভ। এর মধ্যেই আইদিনের ফোন বেজে উঠল। তার ফোনের স্ক্রিনের নাম ছিল মিস্টার ডেঞ্জার। ফোনটা সে লাউড স্পিকারে রিসিভ করলো। ওপাশ থেকে মিস্টার ডেঞ্জার বলে উঠল। আইদিন বুঝতে পারল কায়ানের কিছু হয়েছে, তবুও সাহস জুগিয়ে বলে উঠল, তো মাথা খারাপটা কি কারণে হলো স্যার? আরে বাবা, আসছি, কিন্তু আমার সঙ্গে তো নিক আর এমিও আছে।
এই বলে কলটা উপাস থেকে কেটে গেল। এদিকে নিকোলাই বুঝতে পারছে না, একটু আগেই তো সে লায়লা আর কায়ানকে ম্যানশনের বাইরে ছেড়ে দিল, তখন তো ঠিকঠাকই ছিল, হঠাৎ আবার কি হলো? এদিকে রিদিয়া এক স্টাফকে জিজ্ঞাসা করে নিজের রুম খুঁজে পেয়েছে। রুমে ঢুকতেই মনে হলো যেন হঠাৎ সব শক্তি ছিঁড়ে গেছে, হাঁপ ছাড়ছে, শ্বাস ভারী, আর বুকের ভেতর এক অদ্ভুত উত্তেজনা ও ভয়ে জড়িয়ে ধরে। হাত পা এখনো কাঁপছে তার। ধীরে ধীরে নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজের মনেই বলল, আল্লাহ, আমি যতদিন আছি এই বাসায় ওই লোকটার সামনে যেন আর না পড়তে হয়। এখনো হাত পা কাঁপছে। শালা মানুষ নাকি অ্যানাকোন্ডা সাপের মতো ফোঁস করছিল। আল্লাহ, এরকম সুন্দর চেহারার মানুষকে এত ভয়ঙ্কর ও বিশ্রী ভাবের মানুষ বানাতে কে বলেছিল? হঠাৎ সেই গায়ের গন্ধ মনে পড়তেই চোখ নিজেই অচেতনভাবে বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পন্দিত হয় এবং সঙ্গে সঙ্গে নিজেকে সতর্ক করে বলল, ও আল্লাহ, এসব কি মনে করি? ধুর। বিড়বিড় করে এসব বলতে বলতে চোখ পড়ল তার লাগেজের দিকে। আশ্চর্য, তার আগেই লাগেজ রুমে পৌঁছে গেছে। সবকিছু ছেড়ে সে দ্রুত লাগেজ খুলল, একটি জামা তুলে ওয়াশরুমের দিকে চলে গেল, যেন দুদিনের ক্লান্তি ও ভয় একসাথে ধুয়ে যায়। কিছুক্ষণ পর জারিয়া, রিদিয়া, জিনিয়া আর মাহিয়া ফ্রেশ হয়ে করিডোর বেয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে তাদের দেখা পেলেই নিশাত বেগম হাসি মুখে বললেন, আরে তোরা তাড়াতাড়ি আয়, কত বেলা হয়ে গেছে বলতো? বিকেল আর হয়ে সন্ধ্যা হতে আসলো, আর এখন তোরা লাঞ্চ করবি? নিচে নামতে নামতে রিদিয়া হাসি মুখে বলল, ভালো দিদান, তোমাদের বাসাটা এত বড় যে রুম খুঁজতে খুঁজতে টাইম লেগে গেল। ডাইনিং টেবিলে পৌঁছতেই স্টাফরা রাজকীয়ভাবেই খাবার সাজাচ্ছিল। পাশেই দাঁড়ানো নিশাত বেগম আবার হাসি মুখে বললেন, আমারই ভুল হয়েছে, খেয়ালই ছিল না যে কাউকে পাঠাবো তোকে নিয়ে। চল খেয়ে নে। চারজনেই টেবিলে বসলো। জারিয়া চোখে চঞ্চলতা আর আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, ভালো দিদান, আম্মু কোথায়? দেখতে পাচ্ছি না। নিশাত বেগম স্নেহ ভরে বললেন, তোরা ফ্রেশ হচ্ছিলিস, তখনই আমি ওকে খাইয়ে রেস্ট করতে পাঠিয়েছি। এতটা জার্নি করেছে, শুধু অপেক্ষা করে কি করব। মাহিয়া হাসি মুখে বলল, হ্যাঁ ভালো দিদান, ঠিক করেছো, আগে খাইতে দিয়েছো ফুপিকে। টেবিলের সামনে রাখা খাবারের ভিড়, সোনালি ধাতুর প্লেট, সুসজ্জিত থালা আর নানান রঙের সুস্বাদু খাবার দেখেই চারজনই চমকে উঠল। জিনিয়া হেসে বলল, ভালো দিদান, খুশবু এখনো আসেনি। নিশাত বেগম মৃদু হাসি দিয়ে বললেন, আরে সন্ধ্যার দিকে আসবে, ততক্ষণ একটু খেয়ে রেস্ট নেও। তাদের খাওয়া শুরু হতেই চোখ পড়ল সিঁড়ির দিকে। চারজন পুরুষ নিচে নামছে, আর সেই দৃশ্য যেন কোনো রূপকথার জগতের প্রধান নেতাদের আগমন। হৃদয়ার চোখ পড়ল কায়ানের দিকে। স্পষ্ট জ্বলন্ত রাগের অগ্নিশিখা যেন তার দৃষ্টি থেকে ঝরে পড়ছে। জারিয়া, মাহিয়া আর জিনিয়া একে অপরের দিকে চেয়ে ফিসফিস করল, এরা এখানে কি করছে? আর পাশের লোকটাকে? জিনিয়া কৌতূহল ভরা গলায় বলল, মাহিয়াপু, জারিয়াপু, এরা সত্যি এ বাসার কেউ না তো? জারিয়া তার দিকে বলল, দেখলি তো, বলেছিলাম বেশি বাড়াবাড়ি নয়। জারিয়া তার দিকে তাকিয়ে বলল, তবে রিদিয়া নিজের ভেতরের উত্তেজনা আর দ্বিধার মধ্যে ডুবে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। চারজন নিচে নেমে আসতেই নিশাত বেগম স্নেহ ভরে বললেন, ও বাবা, তোরা তো মেনশনেই ছিলিস, আমি তো ভাবছিলাম বেরিয়েছিস। এমির এখন শুধু ট্রাউজার আর স্যান্ডো গেঞ্জি পরে নিশাত বেগমের দিকে এগিয়ে এলো। হ্যাঁ মাম্মা, আমরা ব্রোর রুমে ছিলাম। মাম্মা, এমিরের মুখ থেকে শব্দটা বেরোতেই যেন পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। খেতে বসা চার নারীর চোখ একসঙ্গে বড় হয়ে উঠল। চামচটা কারো হাত থেকে থালায় পড়ে ঠং করে উঠল। হৃদয়ের মুখ সাদা হয়ে গেছে, নিঃশ্বাস গলা বেয়ে আটকে আছে, কারণ সেই তো প্রথম বলেছিল এই বাড়ির কাজের লোক এই লোকটা। জারিয়ার মাহিয়া মুখ চেপে রেখেছে। জিনিয়ার চোখ দুটো একবার এমিরের দিকে, আইদিনের দিকে, যেন নিজের চোখ দিয়ে পুরো পরিস্থিতির মানে খুঁজে বের করতে চাইছে। আর এদিকে এমির, আইদিন, নিকোলাই তিনজনই অবলীলায় হাসছে। এমিরের ঠোঁটের কোণে মুচকি হাসি, আইদিনের কাঁধে হালকা ভর দিয়ে হেসে ফেলল নিকোলাই। কিন্তু সবকিছুর বাইরে একেবারে অন্য এক আবহে দাঁড়িয়ে আছে কায়ান। তার দৃষ্টি তখনও স্থির হৃদয়ার মুখে, চোখে সেই স্পষ্ট রাগ, অজানা আগুন, যেন তার প্রতিটি নিঃশ্বাসে সে জ্বলন্ত দৃষ্টিকে ধাক্কা মারছে হৃদয়ার বুকে। হৃদয়া চুপচাপ বসে থাকলো, চোখ নামানো, মুখে রক্ত নেই।
কায়ানের চোখে সে ঝলক এক মুহূর্তে তার বুকের ভেতর কাঁপন তুলল। সেই মুহূর্তে হৃদয় আর কায়ানের মধ্যে শুধু নীরব চোকাচোখি, একটা অদৃশ্য জ্বলন্ত যুদ্ধ, যেখানে কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ রাগ আর লুকোনো ভয় একে অপরের চোখে প্রতিফলিত হচ্ছে। এমিরের পর ফ্রিজ খুলে 3টা কোকের ক্যান বের করলো। ঠান্ডা গ্যাসের হালকা আওয়াজে রান্নাঘরটা গুনগুন করে উঠল। তখন নিশাত বেগম বললেন, চার রমণের দিকে তাকিয়ে, তোদের তো আমার ছেলের সঙ্গে দেখা করায়নি। এমির এক এক করে বাকিদের হাতে ক্যান এগিয়ে দিয়ে নিজেরটা খুলে টুং শব্দে চুমুক দিতে দিতে মজার ভঙ্গিতে নিশাত বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎই মায়ের কাঁধে হাত রেখে একটু মজা করেই বলে উঠল, মাম্মা, তোমার ছেলেদের সঙ্গে একটু ভালো করে পরিচয় করিয়ে দাও তো, তোমার রিলেটিভদের। কায়ান কোনো ড্রিঙ্কস নেয়নি, কারণ সে কোনো ড্রিঙ্কস খায় না। তাই সে সোফায় বসে পড়তে পড়তে গম্ভীর ভারী গলায় বলল, মাম্মা, আমার পরিচয়টা একটু ভালো করে দিয়ে দিও, নইলে কিন্তু তোমার রিলেটিভদেরই অসুবিধা হবে। টেবিলে বসা চার রমণীর মুখই দেখার মতন হয়েছে, কারণ তাদের মুখে আর খাবার উঠছে না, আর চোখও বড় বড় হয়ে আছে বিস্ময়ে। তখন নিশাত বেগম হাসতে হাসতে বলে উঠলেন, তোরা রিলেটিভ করছিস কেন? ওরা তো আমার জানের টুকরো নাতনি হয়। কথাটা শুনতেই এই চার পুরুষেরও চোখ বড় বড় হয়ে গেল। তবুও আইদিন পাশ থেকে বলে উঠল, হ্যাঁ রে, আইদিন গ্র্যান্ড চাইল্ড। তখন নিশাত বেগম আরো জোরে জোরে হেসে উঠলেন। হাসতে হাসতে হৃদিয়াদের দিকে তাকিয়ে এমির আর কায়ানকে দেখিয়ে বললেন, এরা দুজনেই আমার ছেলে, তোদের আঙ্কেল হয়। আঙ্কেল? চারদিকে যেন বজ্রপাত হলো, আর 3 পুরুষের মুখ থেকেই এক চিৎকার বেরিয়ে এলো। হোয়াট আঙ্কেল? এদিকে কায়ান ঠোঁটে বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে উঠল, ইন্টারেস্টিং। এমিরের মুখে থাকা কোল্ড ড্রিঙ্কস হঠাৎই গলায় ঢোকার আগেই ছিটকে বেরিয়ে এসে চারদিক ভিজিয়ে দিল। সে কাশতে কাশতে প্রায় চিৎকার করে বলে উঠল, মা, তুমি কি বললে? আমি কার আঙ্কেল? তুরস্ক। এই দেশের আকাশে আছে এক অদ্ভুত নীল, যেন ইউরোপের ঠান্ডা ধূসরতা আর এশিয়ার উষ্ণ আলোর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মধ্যরাত্রির রং। বসফরাসের ঢেউ ছুঁয়ে যায় 2 মহাদেশকে। একপাশে ইস্তাম্বুলের পুরনো মিনার আর মসজিদের গম্বুজ, অন্য পাশে আধুনিক টাওয়ার, কাঁচে মোড়া ভবিষ্যতের শহর। তবুও বাতাসে ভেসে আসে আজান, আর কোথাও দূরে গলির ভেতর বাজে তবলার মতো কোনো তুর্কি বাদ্যযন্ত্রের সুর। রাস্তাগুলো ঘুরে ঘুরে ওঠে পাহাড়ের গায়ে। প্রতিটি মোড়ে দোকান থেকে বিক্রি হচ্ছে গরম কফি, তুর্কিশ ডিলাইট আর লালচে রঙের মিষ্টি চা। দোকানদারদের মুখে হাসি, কণ্ঠে ধীরে টানা উচ্চারণে মারহাবা, যেন প্রতিটি শুভেচ্ছার মধ্যেই একটু গল্প লুকিয়ে আছে। সূর্য ডুবলে শহরটা জ্বলে ওঠে হাজারো আলোয়। বসফরাসের জলে প্রতিফলিত হয় গলায় ঝোলানো সোনার নেকলেসের মতো ঝিকিমিকি শহর। আর তখন মনে হয় তুরস্ক যেন সময়ের 2 প্রান্তে দাঁড়ানো এক রাজকন্যা, এক হাতে অতীত, অন্য হাতে বর্তমান। ঠিক এরকমই ছোট্ট এক অতীত বর্তমানে দাঁড়িয়ে আছে আর্সলান মেনশনের পুরুষেরা। কিছু মুহূর্ত আগে ক্ষণিকের জন্য তারা যাদের নিয়ে স্বপ্ন দেখছিল, এখন হতে চলেছে তাদের মধ্যে নতুন সম্পর্ক। মা, তুমি কি বললে? আমি কার আঙ্কেল? আমি কার আঙ্কেল মা? এমিরের চোখ বড় হয়ে গেল। কার এখনো বিশ্বাস করতে পারছে না, মুখে বিস্ময়ের ছাপ, মনে ভেসে উঠছে এক অদ্ভুত ধাক্কা, যেন এই খবর শুনে তার মন এক মুহূর্তের জন্য থমকে গেছে। নিশাত বেগম দ্রুত তার পিঠে হাত বুলিয়ে মৃদু কণ্ঠে বললেন, কি রে, কি হলো? বাঘ না ভালুক দেখেছিস যে এমন করে তাকিয়ে আছিস? নিশাত বেগম চোখ ঘুরিয়ে হৃদিয়াদের দিকে দেখিয়ে বললেন, এই যে আমার নাতনিদের, একটু আগে আসলে তোদের এক সিস্টার সঙ্গেও দেখা করিয়ে দিতাম। এমির কিছুক্ষণ চুপ করে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর একটু পেছনে সরে গিয়ে বলল, শোনো মাম্মা, তোমার এই হ্যান্ডসাম ছেলে এখনো বিয়ে করেনি, তাই আমাকে আঙ্কেল বলালে আমায় এই হ্যান্ডসামের মান সম্মান চলে যাবে। এমিরের কথা শুনে জিনিয়া তার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, ওরে আমার হ্যান্ডসাম রে, হাফ ল্যাংটা কোথাকার। হৃদয় ভয়ে মাথা নিচু করে রয়েছে, আর দাঁড়িয়ে লজ্জায় খাবার প্লেটে চামচ নিয়ে ঘোরাঘুরি করছে। নিশাত বেগম হাসতে হাসতে এমিরকে বললেন, তোরা 2 ভাই ঠিকঠাক টাইমে বিয়ে করলে আমি এতদিনে আরো নাতি নাতনির মুখ দেখতাম। সবাই হাসিতে ফেটে পড়ল।
শুধু কায়ান গম্ভীর মুখে রিদিয়ার দিকে তাকিয়ে আছে, চোখে তার রহস্যময়তা। এই কথা শোনা মাত্রই এমির তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে নিশাত বেগমকে বললেন, আর কদিন পরেই তো তোমার বিগ ডটার ইন ল আসছে, আর আমি তো এসব বিএফি এর মধ্যে নেই। তাই ওসব গ্র্যান্ড চাইল্ডের আশা আমার কাছ থেকে ভুলে যাও। আর এই আঙ্কেলের আশাও। আমি হলাম ইস্তানবুলের মোস্ট ড্যাশিং ম্যান, আর সে কিনা আঙ্কেল, নো ওয়ে। এমিরের কথা শেষ হতেই রিদি আর জারিয়া বাদে সবাই হেসে উঠল, কিন্তু কায়ান গম্ভীর মুখে করে রিদির দিকে তাকিয়ে যাচ্ছে। স্বয়ং উপরওয়ালা জানে মনে মনে কি ভাবছে। হঠাৎ করে আইদিন বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আচ্ছা আন্টি, আপনার নাতনিদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন না? তখন নিশাত বেগম হাসতে হাসতে বললেন, হ্যাঁ রে, কেন দেব না? তারপর নিশাত বেগম জারিয়ার দিকে দেখিয়ে বলল, ও জারিয়া জেরিন শেখ, আমার বড় নাতনি, আমার বড় ভাইয়ের মেয়ের মেয়ে। এদিকে জারিয়া মুখই ওঠাচ্ছে না লজ্জায়। তারপর মাহিয়ার দিকে দেখিয়ে বলল, মাহিয়া খান আমার মেজ নাতনি, আমার বড় ভাইয়ের ছেলের মেয়ে। মাহিয়া আইদিনের দিকে তাকিয়ে চোখ টেরা করে তাকিয়ে আছে। আইদিন তাই দেখে মুচকি মুচকি হেসেই যাচ্ছে। এরপর জিনিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, ও সারা জিনিয়া শেখ, আমার বড় ভাইয়ের মেয়ের মেজ মেয়ে। কথাটা শুনতেই হঠাৎ করে এমির হাসতে হাসতে ব্যঙ্গ করে বলে উঠল, কি বললে মাম্মা? সাহারা মরুভূমি? কথাটা শুনতেই জিনিয়ার আগে দাঁত কিরমির করে বলে উঠল নিশাত বেগমকে। ভালো দিদা, আমার মনে হয় ছোট আঙ্কেলকে কানের ডাক্তার দেখানো উচিত। এটা শোনা মাত্র আবার সবাই যেন হাসিতে ফেটে পড়ল। তখন এমির চোখ বড় বড় করে একটু গম্ভীর গলায় বলে উঠল, মাম্মা, তোমার ওই সাহারা মরুভূমি নাতনিকে বলে দাও আমাকে যেন আঙ্কেল না বলে। জিনিয়া মুখ ঘুরিয়ে নিল। তখন নিশাত বেগম বলে উঠলেন, এই বদমাইশি কেন করছিস? ওর নাম সারা, তোকে আঙ্কেল বলবে না তো কি বলবে? এমির একটু গলা খাঁকড়ে দিয়ে গর্বের সঙ্গে বলল। ইস্তানবুলের প্রিন্স চার্মিং। তখন আইদিন পাশ থেকে বিড়বিড় করে বলে উঠল, আহা, আমার প্রিন্স। প্রথম ইন্ট্রোডাকশনেই তো ভিকারি 420 আর কাজের লোক বলে পরিচয় হয়েছে, আবার নিজেকে বলছে প্রিন্স চার্মিং। নিশাত বেগম আর কোনো কথা বাড়ালেন না। হাসতে হাসতে হৃদয়ের দিকে তাকালেন। ও হলো। বলতে পারল না রিদিয়া। তার আগেই পেছন থেকে এক ভারী গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। পেছন দিকে সেই কণ্ঠের দিকে তাকাতেই দেখলো কায়ান আপেলে কামড় দিতে দিতে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এদিকে তাকিয়েছে। সবাই একটু অবাক হলো যে ও কি করে জানলো, কিন্তু এদিকে তখন রিদিয়ার হাত পা কাঁপছে ভয়। তবুও ভয়কে উপেক্ষা করে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে উঠল, ভালো দিদান, আমার খাওয়া হয়ে গেছে, আমি গেলাম উপরে, আমার খুব ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিব। এই বলে আর কোনো জবাবের অপেক্ষা করল না। হাত ধুয়ে দৌড়ে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। এদিকে কেউ বুঝতে পারছে না হঠাৎ কি হলো। আইদিন আর নিকোলাই ভ্রুকুচকে কায়নের দিকে তাকাচ্ছে। এদিকে এমির মনে মনে ভাবছে, এই সাদাপুরীর নাম ব্রো কি করে জানলো? তখন নিশাত বেগম বলে উঠলেন কৌতূহল নিয়ে, কি রে, তোদের পরিচয় আগেই হয়ে গেছে? কায়ন আপেল কামড়াতে কামড়াতে উঠে দাঁড়ালো। পরনে তার কালো রঙের ফর্মাল ট্রাউজার আর কালো রঙের হাফ হাতার টি শার্ট, যেখান থেকে পুরো স্পষ্ট তার মাসল। বা হাতের ট্যাটু যেন উকি মেরে কিছু বলতে চায়। হাতে দামি ঘড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করা। এরপর এক হাত পকেটে দিয়ে গম্ভীর গলায় বলে উঠল, মাম্মা, তোমার ছোট নাতনিকে সাবধানে থাকতে বলো। নেক্সট টাইম ভুল করে যেন আমার রুমে না যায়। এই বলে বাকি পুরুষদের দিকে তাকিয়ে বলল, লেটস গো। কেউ আর কথা বাড়ালো না। কায়নের পেছন পেছন এমির, আইদিন, নিকোলাই পায়ের শব্দের ঝড় তুলে সদর দরজা পেরিয়ে বাইরে চলে গেল। টেবিলে বসে থাকা বাকি তিনজন রমণী কায়ানের ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করেছে। তাদের মুখ দেখে নিশাত বেগম খুব ভালো করেই বুঝতে পারছে যে তারা কায়ানের কথায় ভয় পেয়েছে। তখন সে তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের গায়ে হাত বোলাতে বোলাতে বলে উঠল, আরে তোরা ভয় পাস না, ও ওরকমই, ওর মনটা খুব ভালো রে সোনারা। এরপর একটু আশ্বাস দিয়ে সবাই খাওয়া শেষ করে কৌতূহল নিয়ে আগেই রিদিয়ার রুমে চলে গেল। গিয়ে দেখলো সে বসে বসে আঙুলের নখ দিয়ে ঘষাঘষি করছে আর কি যেন বিড়বিড় করছে। তখন জারিয়া রিদিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, তুই বড় আঙ্কেলের রুমে ঢুকেছিলিস? এদিকে ওরা তিনজনের ঘরে এসেছে রিদিয়া লক্ষ্যই করেনি। হঠাৎ জারিয়ার আওয়াজে সে কেঁপে উঠে তাদের দিকে তাকিয়ে বলে উঠল,
জিনিয়া রিদিয়ার ভয় পাওয়া দেখে বলে উঠল, এরকম ভয় কাঁপাকাঁপি করছিস কেন? কি হয়েছে? ছুটুন্নি ওই লোকটাকে দেখতে কি ভয়ঙ্কর না, মনে হয় যেন সামনে একটা অ্যানাকোন্ডা সাপ দাঁড়িয়ে আছে। রিদিয়ার কথা শুনে জিনিয়ার মাথায় একটা আস্তে করে চড় মেরে বলে উঠল, বড় আঙ্কেল শুনলে তো দেশে ফিরতে হবে। আমার তো এখনও ওনার কণ্ঠস্বর মনে পড়লে ভয় করছে। তখন মাহিয়া পাশ থেকে বিছানায় রিদিয়ার পাশে বসতে বসতে বলল, কিন্তু যাই বল, আমি আজ পর্যন্ত বড় আঙ্কেলের মতো এরকম হ্যান্ডসাম সুন্দর পুরুষ দেখি নাই। সব কটাই জোস দেখতে। রিদিয়া ড্যাব ড্যাব করে মাহিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ওনাকে ভালো লাগলো মাহি আপু? এরকম একটা পাহাড়ের মতো বস্তুকে